ওয়াইন, তুমি কি সবকিছু ভুলে গেছো? তোমার মনে নেই আমি তো তার আসল ছেলে নই। ওহ, আমি ভুলে গিয়েছিলাম। আমি তো আমার মায়ের ছেলে। তোমার বাবা আর আমার মা যখন বিয়ে করেছিল তখন থেকেই বাবা আমাকে দেখতে পারে না। মা জানতো, কিন্তু তিনি এটা জানতেন না যে বাবা আমাকে প্রায় মারধর করে। কি, তুমি এই কথা জানাওনি কেন মাকে? তোমার উচিত মাকে এই কথা বলা। বাবা তোমাকে কতদিন ধরে মারধর করে এটা আমাকে জানতেই হবে। ইয়ুঙ্গি ওয়াইনের হাত ধরে ধীরে ধীরে বসালো। প্লিজ মাকে এই কথা বলবে না, কারণ মা এই কথা জানতে পারলে তিনি বাবাকে ডিভোর্স দিতে একটু দ্বিধা করবেন না। এতে আরও সমস্যা বাড়বে। ওয়াইনের ইয়ুঙ্গির জন্য খারাপ লাগছে, কারণ ইয়ুঙ্গি তার পরিবারকে ভালো রাখার জন্য দিনের পর দিন অত্যাচার সহ্য করে আসছে। শুধু পরিবার ভাঙার ভয়ে সে কোনো কথা বলতে পারছে না। আমি এটা একদমই সহ্য করতে পারছি না। আমি প্রতিবাদ করতে চাই, কিন্তু পরিস্থিতির কারণে এখন আমাকে চুপ থাকতে হচ্ছে। ওয়াইন লক্ষ্য করলো ইয়ুঙ্গি অসহায়ের মতো হাসছে। তুমি হাসছো কেন? এত অত্যাচার সহ্য করেও তুমি কিভাবে হাসতে পারো? আমার এইটা ভেবে খুশি লাগছে যে তুমি আমার আপন বোন না হয়েও আমাকে নিয়ে চিন্তা করছো। তবে তুমি তো আগে এমন ছিলে না। আমরা যখন ছোট ছিলাম তুমি আমার সাথে অনেক ভালো ব্যবহার করতে, ভালো করে কথা বলতে, এবং আমরা একসাথে খেলতাম। আমাদের সাথে আমাদের ছোট বোনও থাকতো। তবে তোমার যখন 18 বছর বয়স হলো, তারপর থেকে তুমি শুধু বাবার কথাই শুনতে এবং আমার সাথে খারাপ ব্যবহার করতে, কথাও বলতে না। সত্যি কথা বলতে এমন কিছুর সাথে তাল মিলিয়ে চলা কঠিন যে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এই পরিবার একটি বড় রহস্যের মতো। মেজাজ ঠান্ডা করার জন্য ওয়াইন বলল, আমি যদি দূরেও থাকি তাহলে কিছুই হবে না। সবশেষে আমরা তো একটা পরিবারই, তাই না? তোমরা কি বিষয়ে কথা বলছো? পেছনে আচমকা কারোর কথা শুনে তারা দুজন ঘুরে তাকালো। দেখতে পেল এটা তাদের বোন। আরে তোমরা কি বিষয়ে কথা বলছো আমাকেও বলো। আমাদের দুই ভাই বোনের মধ্যে কি কথা হচ্ছে সেটা তোমাকে কেন বলবো? তোমরা আসলেই অনেক খারাপ। আমি যদি বড় হতাম তাহলে এখন তোমাদের মারতাম। সে একদম তোমার মতো ইয়ুঙ্গি অপ্পা। এই বলে ওরা হাসতে লাগলো। আমার কাছে বাবাকে কেমন অদ্ভুত মনে হচ্ছে। বাবার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। হঠাৎ ফোনে নোটিফিকেশন বেজে উঠল। আগামীকাল জাতীয় ফসল দিবস এবং কাল ছুটির দিন। ওহ, আমি ছুটির দিন অনেক বেশি পছন্দ করি। ওহ, আমার তো এখন কাঁদতে ইচ্ছে করছে। আমি আজকে ছুটির দিন বলে কত খুশি হয়েছিলাম, কিন্তু আমার তো মনেই নেই আমার আজকে প্রশিক্ষণ আছে। তবে ছুটির দিনে ক্যাম্পের বাইরে যাওয়ার অনুমতি আছে। আমি আজ অ্যামিউজমেন্ট পার্কে যাব। তবে একা কিভাবে যাব? আমি ক্যাপ্টেন জিওনকে জিজ্ঞেস করব, যদি সে আমার সাথে যেতে রাজি হয়। ওয়াইন জাংকুকের অফিসে গিয়ে লুকিয়ে তার নোটবুকটা ঠিক জায়গায় রেখে দিল। তুমি এখন কি করছো? তুমি এখানে কেন? সে ওয়াইনের দিকে না তাকিয়ে বলছে, কারণ সে টাইপ করতে ব্যস্ত। তুমি এখনো কাজ করছো? চলো, আজকে ছুটির দিন। ঘুরে বেড়ানো আমার পছন্দ না। আমি দেশকে রক্ষা করার জন্য একজন সৈনিকের জীবন বেছে নিয়েছি, ঘুরে বেড়ানোর জন্য না। এতে করে আমার সময় নষ্ট হবে, তাছাড়া আর কিছুই না। আমি জানি তুমি দেশের জন্য সবকিছুই করতে পারো, তবে একটু ঘুরে বেড়ানো তো দরকার। তুমি কি কিছুক্ষণের জন্য কাজ থেকে বিরতি নিতে পারো না? তোমার উচিত একটু ঘুরে বেড়ানো। জাংকুক তার কথায় কোনো সাড়াই দিচ্ছে না, সে শুধু টাইপ করেই যাচ্ছে। ওফ, তুমি কি করছো দেখি? সে অবাক হয়ে গেছে, কারণ জাংকুক কোনো ভুল ছাড়াই অনবরত টাইপ করে যাচ্ছে। একটি টাইপরাইটার একটি কম্পিউটারের মতো, কিন্তু যদি এখানে লিখতে ভুল হয় তাহলে আবার প্রথম থেকে লিখতে হয়। শুধু বলো, তুমি এখনো কেন এখানে আছো? আমি শুধু চাই তুমি আমার সাথে অ্যামিউজমেন্ট পার্কে যাবে, কারণ সেখানে হয়তো উৎসব হচ্ছে। আমি দুঃখিত যে আমি তোমার সাথে যেতে পারবো না। তুমি চাইলে তোমার বন্ধুর সাথে যাও বা একা যেতে পারো। ওয়াইন বড় বড় চোখে তাকিয়ে আছে। আমি চাই তুমি এই কাজগুলো আগামীকাল করো। আজকে একটি ছুটির দিন। প্লিজ আমার সাথে চলো, প্লিজ প্লিজ। ওয়াইন যথাসাধ্য চেষ্টা করছে জাংকুককে মানাতে, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। আচ্ছা, তোমার যদি একা যেতে সমস্যা হয় তাহলে আমি একজন সৈনিককে ডেকে দিই, তার সাথে যাও। হ্যাঁ, সে হাল ছেড়ে দিয়েছে, কারণ কোনো মতেই জাংকুক রাজি হলো না। সে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। সেই সময়ে তেইয়ং আর নামজুন এসে বলল, আরে ওয়াইন, তুমি এখানে? তোমরা সবাই এখন কোথায় যাচ্ছ? আমরা এখন উৎসব দেখতে যাচ্ছি। তুমি কি আমাদের সাথে যেতে চাও? হ্যাঁ। না, সে আমার সাথে যাচ্ছে। জাংকুক অফিস থেকে বেরিয়ে এসে বলল। ওয়াইন কখনো এতটা অবাক হয়নি। ওহ, ভালো, আমাদের সাথে আপনি আসতে পারেন ক্যাপ্টেন। না, শুধু আমরা বন্ধুরা যাব। আপনি তো একটু আগেই বললেন আপনি যাবেন না, তাহলে এখন কেন যেতে যাচ্ছেন? আপনাকে নেব না আমাদের সাথে। তুমি ঝগড়া করো না, আমরা এখন যাই, তোমাদের সাথে পরে দেখা হবে। ওরা চলে যাওয়ার পর, তুমি বলেছিলে তুমি আমার সাথে যেতে চাও না। তুমি নাকি এখন অনেক ব্যস্ত। আমি কি আসলেই সেটা বলেছিলাম? মাঝে মাঝে আমি সত্যিই বুঝতে পারি না তোমার মাথায় কি চলছে। তবে ওয়াইন অনেক খুশি, কারণ সে অতীতে এসে ভালো সময় পার করছে।
আমার মনে হয় আমাদের এভাবে বাইরে যাওয়া উচিত না। কেন, কি সমস্যা? আজকে তো ছুটির দিন, তাহলে আমরা সৈনিকের পোশাক পরে কেন বাইরে যাচ্ছি? এবং আমি একজন ক্যাপ্টেন, আর এইভাবে ইউনিফর্ম পরে ঘুরে বেড়ানোটা অসম্মানজনক। ঠিক আছে, আমি তোমার জন্য কিছু জামা কাপড় কিনে দিব, তুমি চেঞ্জ করে নিও। হঠাৎ করে তারা একটি বাড়ির কোলাহলের মাঝখানে ঢুকে পড়লো এবং দেখতে পেল বাড়িতে একজন মহিলার বাচ্চা হবে এবং সে ব্যথায় ছটফট করছে। আমি কি আপনাকে সাহায্য করতে পারি এই বিষয়ে? এই কথা শুনে আশেপাশে মানুষ ফিসফিস করতে লাগলো, কারণ একটা ছেলে কিভাবে একজন গর্ভবতী মহিলাকে বাচ্চা হওয়াতে সাহায্য করতে পারে। জাংকুকের চিকিৎসার ব্যাপারে এক্সপিরিয়েন্স ছিল। ওয়াইন এতে অবাক হয়নি, কারণ এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এটা 1994 সাল, এই সময় একটা ছেলে কিভাবে এই কাজ করতে পারে, এইটা একটু অস্বাভাবিক লাগবে। ক্যাপ্টেন, আপনি কি এই বিষয়ে নিশ্চিত? চিন্তা করো না, আমি প্রাথমিক চিকিৎসা বিষয়ে পড়াশোনা করেছি, আমি জানি আমি কি করছি। তাছাড়া মহিলাটি শীঘ্রই বাচ্চাটি জন্ম দিবে। মহিলাটি অনেক কান্না করছিল এবং তার কাছে আরেকজন মহিলা আছে যে জাংকুকের কাজে সাহায্য করছে। অবশেষে অনেক কষ্টের পর মহিলাটি একটি শিশুর জন্ম দিয়েছেন। আশেপাশের সবাই তার কাজের হাততালি দিয়েছে, কারণ একজন ছেলে হয়েও সে মিডওয়াইফের কাজ করেছে। আর অন্যদিকে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে ওয়াইন। আসলে ক্যাপ্টেন জিয়ন একজন অধিনায়ক, সে সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মহিলাটি নিথর হয়েছিল এবং সেই মুহূর্তে জাংকুক তার শিশুকে তার মায়ের কাছে দিলে মহিলাটি হাসে। এইটা দেখে জাংকুকের বুকের মধ্যে ব্যথা অনুভব হলো, কারণ সে কখনোই তার মায়ের ভালোবাসা পায়নি। সে মায়ের ভালোবাসা কেমন তা অনুভব করেনি। এরপর আরেকজন মহিলা আসলো, সে বাচ্চাটিকে খেয়াল রাখার জন্য এসেছে। ওই মহিলা এবং আশেপাশের মানুষ জাংকুককে ধন্যবাদ জানায়। জাংকুক কখনোই এত খুশি হয়নি, কারণ সে একটি জীবন বাঁচিয়েছে। আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, তুমি আসলেই অসাধারণ। হয়েছে, তাহলে আমাকে সত্যিই ড্রেস চেঞ্জ করতে হবে, এখানের কাজে নষ্ট হয়ে গেছে। জাংকুকের কথা শুনে ওয়াইন জামা কাপড় কিনতে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর কাপড় নিয়ে এসে ক্যাপ্টেনকে দিল, আর ক্যাপ্টেন ড্রেস চেঞ্জ করতে অন্য একটি রুমে ঢুকলো। একদিকে ওয়াইন ভাবছে ক্যাপ্টেনকে দেখতে কেমন লাগবে, তার অনুভূতি কেমন হবে। এরপর জাংকুক একটি হ্যান্ডবুক পরে বেরিয়ে আসলো। ওয়াইন দেখে তো অবাক, কারণ একটা সাধারণ হ্যান্ডবুকে ক্যাপ্টেনকে অসম্ভব সুন্দর লাগছিল। কি রে ভাই, মেসে ঝগড়া করে কে? মানে আমি ভয়েস দিতে আসলেই মানুষের ঝগড়া লাগতে মন চাইবো, এখানে পোলা পাইয়ে চিল্লাচিল্লি করবো। উফ, আমরা কি এখন যেতে পারি? হ্যাঁ অবশ্যই। সে দেখতে খুবই সুদর্শন, আমি কখনোই জানতাম না যে 1800 দশকের একটি মানুষ এতটা সুন্দর দেখতে। চলুন এটাতে চলা যাক। তারা এই মুহূর্তে একটি আর্কেডের ভেতরে আছে এবং এখানে অনেক মানুষ আছে। ওয়াইন কখনো ছুটির দিনে এতটা আনন্দ অনুভব করেনি। এটা একটা কারোসেল, এখানে শুধু বাচ্চারা ওঠার অনুমতি আছে। তুমি কি বাচ্চা? ওয়াইন জাংকুকের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে পড়ল। মাফ করবেন, এইটাতে কোনো জায়গায় লেখা নেই যেখানে শুধু বাচ্চারা বসতে পারবে। ওয়াইন জাংকুকের পিঠে মারতে মারতে বলল, এখানে বয়স দেখা যাচ্ছে না, যারা বাচ্চাদের মতো চিন্তা করে তারা উঠতে পারে, যেমন আমি। জাংকুক এটা শুনে হাসতে হাসতে শেষ। জাংকুককে হাসতে দেখে ওয়াইন অবাক, কারণ ক্যাপ্টেন বেশি হাসতেন না। ও মা, তুমি হাসতেও পারো? জাংকুক এটা শুনে হাসি থামিয়ে দিল। আমি ভেবেছিলাম আমরা কারো জেলে চলবো। সাথে সাথে ওয়াইন তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো, কারণ কারো জেলে এখনো অনেক স্লট খালি রয়েছে। এটা বেশ বড় ছিল, তাদের লাইনে দাঁড়াতে হয়নি। হয়তো এটাই প্রথম প্লেনে পড়া। এখানে উঠবো। জাংকুক কখনো কারো জেলে ওঠেনি, কারণ সে কখনো আর্কেডে যায়নি। ওয়াইন জাংকুকের সাথে দুষ্টুমি করার জন্য জাংকুক যখন কারো জেলে ঘোড়ার ওপর উঠলো, তখন ওয়াইনও উঠেছে, কিন্তু যখন ওটা ঘুরতে শুরু করে তখন ওয়াইন জাংকুককে রেখে নেমে পড়েছে। আর জাংকুক ভয়ে কান্না করে দিয়েছে, কারণ সে কখনো এটাতে ওঠেনি। এরপর জাংকুক যখন বুঝতে পেরেছে যেখানে কোনো ভয় নেই, তখন সে হাসা শুরু করলো, যে কি বাচ্চাদের সাথে ভালো মজা করছে। অন্যদিকে ওয়াইন জাংকুককে দেখতে থাকে, সে এতটা খুশি এবং তাকে একদম একটা বাচ্চার মতো লাগছিল। তখন সাথে সাথে ওয়াইন ফোন বের করে জাংকুকের একটা ছবি তুলল। ওয়াইন ছবিটার দিকে তাকিয়ে আবার হাসলো। ছবিতে জাংকুককে অনেক সুন্দর লাগছিল। ইতিমধ্যে ক্যারোজেল থেমে গেছে এবং জাংকুক নেমে ওয়াইনের দিকে বড় বড় চোখে এগিয়ে আসছে। তোমার কত বড় সাহস, আমাকে একা রেখে নেমে চলে আসলে? আমি দুঃখিত, কিন্তু তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, আর আমি শুধু একটু মজা করেছি। এটা কি কোনো মজা করার বিষয়? ওয়াইন জাংকুকের রাগ ভাঙাতে তার ফোনের ছবিটা দেখাতে গেল। এটার দিকে একবার তাকাও। এখন আশেপাশে মানুষ তাদের দিকে তাকিয়ে আছে, কারণ সেই সময় কোনো ফোন ছিল না। জাংকুক অবাক হয়ে গেছে, কারণ সে তার নিজের ছবি এত বড় ফ্রেমে দেখছে। তবে সে চেক করে দেখে এটা কিন্তু কাগজ ছিল না। এই বস্তুটি কি? ওয়াইনের হঠাৎ মনে পড়লো, এই সময় তো কেউ ফোনের ব্যাপারে জানেই না। এটাকে সেলফোন বলা হয়। কি সেলফোন? এটা দিয়ে দূরের কারোর সাথে যোগাযোগ করতে পারা যায়, বার্তা পাঠানো যায় এবং ছবি তোলাতেও ব্যবহার করা হয়। জাংকুক বিভ্রান্ত হয়ে গেল। ছবি কিভাবে? এটা কি ডাগুয়েরেটো টাইপ নাকি? সেই সময় ডাগুয়েরেটো টাইপ দিয়ে ছবি তোলা হতো।
ডাগু এরোটো টাইপ বলতে আমার দাঁত ভেঙে গেছে। সবাই আমার দাঁতের জন্য লাইক দেওয়া যাও, ঠিক আছে? তুমি এটা কোথায় পেলে? ওয়াইন বুঝতে পারছে না কি উত্তর দিবে। সে সাথে সাথে জাংকুকের হাত থেকে ফোনটা নিয়ে পকেটে রেখে দিল। আমরা এখন কোথায় যাব? এরপর তারা ইচ্ছে মতো উৎসবের সকল রাইডে ওঠার অনেক মজা করে। জাংকুক, আমি অনেক ক্ষুধার্ত, আমি এখন কিছু খেতে চাই। ওকে চলো। তারা একটি খাবারের দোকানে যায়, সেখানে অনেক মানুষ ছিল। তাদের দেখে মনে হচ্ছে এই খাবারটা হয়তো সুস্বাদু। এরপর ওয়াইন খাবার অর্ডার করতে গেলে জাংকুক জোর করে খাবার অর্ডার করে। তুমি কিছুক্ষণ আগে আমার কাপড়ের দাম দিয়েছিলে, তাই আমি এখন খাবারের দাম দেবো। তারা খেতে খেতে হঠাৎ ওয়াইন, ক্যাপ্টেন। বলো, তোমার কি তখন হিংসা হয়েছিল? কখন? যখন তেইয়ং বলেছিল তাদের সাথে আমাকে নিয়ে যাবে। এইটা শুনে জাংকুক পানি খেতে খেতে বলল, আমি হিংসা করবো কেন? আর তেইয়ং তো শুধু তোমার একজন বন্ধু, তাই না? এটা শুনে ওয়াইনের মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসলো। সে আমার বন্ধু, কিন্তু জাংকুক ওয়াইনের দিকে তাকালো। তুমি কি কখনো তেইয়ংয়ের হাসি দেখেছো? তার হাসি অনেক সুন্দর, সে অনেক চতুর এবং সুদর্শন। ওয়াইন দেখলো এই কথা শুনে জাংকুক মাংস যেন কিভাবে খাচ্ছে। ক্যাপ্টেন, তুমি ঠিক আছো? কন্ট্রোল। আমি ঠিক আছি। আমার আবার কি হবে? না মানে আসলে মাংসটা তো নরম, কিন্তু তুমি এমনভাবে খাচ্ছ মনে হচ্ছে এটা অনেক শক্ত। এরপর খাওয়া শেষ হলে তারা একটু বসে আবার রাইড করার সিদ্ধান্ত নিল, কিন্তু এবার জাংকুকের রাইড বেছে নেওয়ার পালা। জাংকুক ফেরিস হুইলের দিকে ইশারা করে বলল, আমি এটাতে উঠতে চাই। ও এটা। এরপর তারা টিকিটের জন্য লাইনে দাঁড়ালো। তবে জাংকুক খেয়াল করলো ওয়াইন চুপচাপ আছে। তুমি কি ঠিক আছো? আসলে আমি উচ্চতা অনেক ভয় পাই। আচ্ছা ঠিক আছে, চলো অন্য একটাতে উঠি। না ঠিক আছে, আমি নার্ভাস, কিন্তু এটা তো চড়তে চাই। জাংকুক ওয়াইনের হাত ধরলো। তখন ওয়াইন অবাক হয়ে গেছে, কারণ তার কেমন অনুভূতি হয়েছে তা সে নিজেও বুঝতে পারছে না। ফেরিস হুইলে উঠে তুমি আমার দিকে তাকিয়ে থাকবে। ওয়াইন শুধু ক্যাপ্টেনের দিকে তাকিয়ে আছে। অবশেষে তারা ফেরিস হুইলে উঠলো, কিন্তু ওয়াইন চোখ বন্ধ করে আছে। ফেরিস হুইল ঘুরতে লাগলো। ওহ না, এটা অনেক বেশি উপরে। আমি তোমাকে বলেছিলাম না তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে, তাহলে আর ভয় করবে না। খারাপ কিছুই হবে না, শুধু চোখ বন্ধ করো, একটা দীর্ঘশ্বাস ফেলো এবং বাহিরে তাকাও। ওয়াইন জাংকুকের কথা মতো একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করে। বাইরের দিকে তাকিয়ে সে হতবাক হয়ে গেছে, কারণ উপর থেকে বাইরের সবকিছু অনেক ভালোভাবে দেখা যাচ্ছে। আশেপাশে কোনো উঁচু দালান নেই, শুধু প্রকৃতি আছে। ভবিষ্যতে এই পৃথিবীতে এই সুন্দর প্রকৃতির দৃশ্য আর দেখা যায় না। আমার আফসোস হচ্ছে, কারণ অতীতে এসে আমি এত সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি, তবে ভবিষ্যতে পৃথিবীটা এখন একদম আলাদা। ওয়াইন হঠাৎ করেই জাংকুকের দিকে তাকালো, কারণ একটু আগে যে পরিমাণ তার দুঃখ অনুভব হয়েছে, এখন জাংকুকের দিকে তাকালে সেই পরিমাণ আনন্দ অনুভব হচ্ছে। সে তার চোখ দিয়ে হাসি ফুটিয়ে তুলেছে এবং আবার বাইরের সবকিছু দেখতে লাগলো, যেন তার কাছে সবকিছু স্বর্গের মতো। ওয়াইন হঠাৎ করেই জাংকুকের মুখে একটা খোঁচা দিল। সরি, আমি এটা করতে চাইনি, হঠাৎ করেই হয়ে গেছে। আমি যখন অনেক খুশি থাকি তখন এরকম করি। তবে তোমাকে দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। আমি খুশি কারণ তুমি আজকে হেসেছো। এবং জাংকুক এমনটাই করছে। ওয়াইন তার ধাক্কায় একদম থমকে গেছে এবং এই অনুভূতি সে কখনোই অনুভব করেনি। সেও জাংকুকের সাথে ড্যাশ ড্যাশ। এটা একদম অন্যরকম অনুভূতি। এটা ভুল, তবু তাদের কাছে সঠিক মনে হয়েছে। এটা আসলেই ভুল। দুজনেরই মন যেন একে অপরকে নিয়ে ভাবছে, তারা যেন অন্য জগতে চলে এসেছে। মনে হচ্ছে তারা একে অপরের সাথে মিশে আছে। কেউই যেন থামতে চায় না, থামতে চায় না। তারা দুজনেই এখন মাথা ঠেকিয়ে রেখেছে। ক্যাপ্টেন, এখানে শুধু আমরা দুজনই আছি, তাই না? ওয়াইন খুশিতে লাফিয়ে উঠেছে এবং তারা আবার কোনো দ্বিধা ছাড়াই। এই সময়ে কোনো সীমানা নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই, কোনো দ্বিধা নেই, প্রশ্ন নেই, কোনো নিয়ম নেই এবং কোনো সঠিক বা ভুল নেই। শুধুমাত্র দুটি আত্মা একে অপরের মনের মধ্যে পথ খুঁজে পায়। এর কিছুক্ষণ পর তারা ভিড়ের মধ্যে সকল রাইডে ঘুরে বেড়ায়। জাংকুক একটু সামনে ছিল এবং ওয়াইন পিছনে। জাংকুক পেছনে তাকিয়ে দেখে ওয়াইন অনেক চুপচাপ আছে। ফেরিস হুইলের রাইডের সময় যা ঘটেছে তা নিয়ে দুজনেই অনেক লজ্জায় আছে। ওয়াইনের যে লজ্জায় মুখ লাল হয়েছিল সেটা দেখে জাংকুকের সুন্দর মনে হয়েছে। সে জাংকুকের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না। জাংকুক ওয়াইনের পিঠে হাত দিয়ে হাঁটতে হাঁটতে বলল, তুমি তো অনেক চঞ্চল, তাহলে এখন এত চুপচাপ আছো কেন? তুমি কি এখনো সেই চুম্বনের কথা ভাবছো? সাথে সাথে ওয়াইন সরে গেল। তুমি কি আমার সাথে মজা করছো? তাদের থেকে বেশি দূরে নয় দুটি বাচ্চা কথা বলছে। সম্ভবত তাদের বয়স 7 বছর হবে। কিন্তু মিনি, আমি তো অনেক ক্ষুধার্ত। দেখো, ডাম্পলিংগুলো যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আমারও তো অনেক খেতে ইচ্ছে করছে। আমার পরিবার যদি অনেক ধনী হতো তাহলে অনেকগুলো ডাম্পলিং কিনে রাখতাম।
জাংকুক হঠাৎ হাঁটতে হাঁটতে দেখতে পেল ওয়াইন দাঁড়িয়ে ওই বাচ্চাদের কথা শুনছে আর কান্না করছে। ওয়াইন, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি, তবে আমার শুধু একজনের কথা অনেক মনে পড়ছে। তারপর সে দ্রুত দোকান থেকে 2 বক্স ডাম্পলিং অর্ডার দিল। সে সাথে সাথে ডাম্পলিংয়ের বক্স নিয়ে বাচ্চাদের কাছে গেল। এই যে বাচ্চারা শোনো। বাচ্চা দুটো অবাক হয়ে গেছে ওয়াইনকে দেখে এবং ভয় পেয়ে গেছে। ও, আমি তোমাদের ভয় দেখাতে চাইনি, আমি তোমাদের কথা শুনেছি এবং এই ডাম্পলিংয়ের বক্স তোমাদের দিতে এসেছি। ম্যাম, আমাদের কাছে টাকা নেই। ওহ না, তোমাদের টাকা দিতে হবে না, আমি তোমাদের এগুলো দিতে চাই এবং তোমরা এগুলো পরিবারের সাথে ভাগ করে খেতে পারো। তারা প্রথমে নিতে না চাইলেও পরে নিয়ে খুলে দেখছে। মিনি, এটাতে বিষ আছে। আরে না, আমি কেন খাবারের জিনিসে বিষ মেশাবো? বাচ্চাগুলো খাবার ফেরত দিতে চাইলো। আচ্ছা, আমি যদি খেয়ে দেখাই? বাচ্চাগুলো মাথা নাড়ল এবং ওয়াইন সাথে সাথে একটি ডাম্পলিং খেয়ে নিল। সে আসলে বোঝাতে চেয়েছিল এটাতে কোনো বিষ নেই। তারপর একটা বাচ্চা ডাম্পলিং খেয়ে বলল, এটা আসলেই সুস্বাদু। আরেকটি বাচ্চাও খেয়ে একই কথা বলল। এতে ওয়াইন অনেক খুশি হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রথমে বিশ্বাস করিনি কারণ অনেকেই খারাপ ব্যবহার করে আমাদের সাথে। এই পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, তোমরা শুধু তাদেরকেই বিশ্বাস করবে, দেখবে তারা তোমার কোনো ক্ষতি করবে না। ছেলেটির সাথে সাথে ওয়াইনকে জড়িয়ে ধরলো এবং এতে ওয়াইনের অনেক ভালো লেগেছে। তোমার নাম কি? আমার নাম মিন হিউক। ও আচ্ছা। এরপর বাচ্চা দুইজন ডাম্পলিংয়ের বক্স নিয়ে চলে গেল। আসলে কিছুক্ষণ আগে ওয়াইনের মন খারাপ হয়েছিল কারণ তার ওয়াইন টু এর কথা মনে পড়েছে। ওয়াইন টু তাকে অনেক বেশি ভালোবাসতো বন্ধু হিসেবে। সে সবসময় ওয়াইনকে সব কিছু শেয়ার করতো। ওয়াইন আজ ওয়াইন টুকে অনেক মিস করছে। সে পেছনে তাকিয়ে দেখে জাংকুক এখনও দাঁড়িয়ে আছে এবং হাসছে। সে সাহায্য করতে পেরে এখন অনেক খুশি। জাংকুক ওয়াইনের দিকে আসতে লাগলো। ওয়াইন এখনও জাংকুকের দিকে তাকাতে পারছে না কারণ তার এখনও ফেরিস হুইলে ঘটা ঘটনার কথা মনে পড়ছে। তুমি খুব ভালো কাজ করেছো। ধন্যবাদ। ওয়াইন, তুমি কি আমাকে বিশ্বাস করো? আমি কি তাকে সত্যি বিশ্বাস করি? তাকে বিশ্বাস করা কি উচিত? আমি ইতিমধ্যে জাংকুককে বিশ্বাস করছি, বিশেষ করে তার মনকে। হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। এই কথা শোনার সাথে সাথে জাংকুক তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যেতে লাগলো। ওয়াইন জানে না কোথায় যাচ্ছে তারা, তবে সে জিজ্ঞেস করেনি কোথায় যাচ্ছে কারণ সে জাংকুককে বিশ্বাস করে। তারা একটি বনের মধ্যে পৌঁছালো, তবে কিছুই বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যে পৌঁছালো, কিন্তু সবকিছু ভালো করে দেখা যাচ্ছে না। জাংকুক ওয়াইনের হাত ধরে দাঁড়িয়ে আছে। তুমি কি করছো? এটি শ্বাসরুদ্ধকর দৃশ্য ছাড়া আর কিছুই না। আমরা একটি পাহাড়ের উপরে। এই দৃশ্যটি ইথারিয়ালের বাইরে ছিল। এটা অনেক উচ্চতায় হলেও নিচের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর। শহরের আলো নয়, শুধু একটু একটু আলো, নিত্যরত মানুষ এবং বেন্টারিজ। সে পেরিস হুইলে উঠেও এই দৃশ্য দেখেছে, তবে এটা ছিল পরিষ্কার। এই দৃশ্যটা আসলেই অনেক সুন্দর। জাংকুক ঘাসের উপর শুয়ে পড়ল এবং ওয়াইনকে পাশে শুতে বলল। তারা আকাশের দিকে তাকিয়ে তারা দেখছিল, মানে আমাকে দেখছিল, এবং কেউ কোনো কথা বলছিল না। আচ্ছা, তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন আমি বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি? হ্যাঁ, মনে আছে, তবে তুমি বলেছিলে মজা করেছো আমার সাথে। আমি মজা করছিলাম না। ওয়াইন এই কথা শুনে নিজের জায়গায় জমে গেছে। তার মন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে একদম চুপ করেছিল, কিন্তু ভিতরে ভিতরে চিৎকার করছিল, আমি তোমাকে সত্যি পছন্দ করি। কিন্তু তখন আমি বিভ্রান্ত ছিলাম। আমি জানি, কারণ এই যুগে এইসব একদমই অবৈধ। হ্যাঁ, তবে তোমার প্রতি আমার অনুভূতিটা ছিল অন্যরকম। ওই যে আকাশে দেখতে পাচ্ছ একটি আলো যাচ্ছে, এটাকে সবাই শুটিং তারকা বলে। তবে এটি একটি উল্কা। এটা দেখলে সবাই ইচ্ছে প্রকাশ করে। তাই নাকি? তাহলে তোমার ইচ্ছে কি? আমার অনেক ইচ্ছে আছে। দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় কিনতে চাই এবং একজন সফল ফ্যাশন ডিজাইনার হতে চাই। কিন্তু এই যুগে সেরকম কিছু নেই, তাই আর এসব হতে চাই না। তোমার কি ইচ্ছে? আমি চাই তুমি দীর্ঘজীবী হও এবং সারা জীবন আমার সাথেই থাকো। এই কথা শুনে ওয়াইন প্রায় কান্নাই করে দিবে, কিন্তু পারছে না কারণ সে জানে তাকে একদিন না একদিন এই যুগ থেকে ভবিষ্যতে ফিরে যেতেই হবে। ওয়াইন জাংকুকের দিকে তাকালো এবং দেখলো সেও তার দিকে তাকিয়ে আছে। আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। ওয়াইন এই কথা শুনে হাসলো। সে ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছে। আচ্ছা, জাংকুক যদি জানতো ভবিষ্যতে তার সাথে কি হতে যাচ্ছে, যদি সে তার ভাগ্য জানতো। এটা ভাবতে ভাবতে সে হতাশ হয়ে পড়েছে, কারণ সে অতীত পাল্টাতে পারবে না। পরে কথা ঘুরিয়ে সে আকাশের প্রশংসা করলো। এখন পর্যন্ত এই দৃশ্যটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য। আমি প্রায় এখানে আসি এবং এই মুহূর্তকে উপভোগ করি, কিন্তু এখন আমি আমার প্রিয় মানুষের সাথে এই দৃশ্য দেখছি। এটা একটা অন্যরকম অনুভূতি। এর কিছুক্ষণ পরেই তারা তাদের বাড়িতে ফিরে গেল। সে আমাকে এই মুহূর্তে বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং আমার কেমন যেন সবকিছু খালি খালি লাগছে। আমি তাকে এইটুকু সময়ের মধ্যেই মিস করছি। তবে আজকে আমি ওয়াইনটুকে অনেক মিস করছি, অনেক বেশি। আমার তার কথা শোনা উচিত ছিল। আমার সাথে তার মারামারি করা একদম উচিত হয়নি। আমাদের বন্ধুত্বে সন্দেহ করা একদম উচিত হয়নি। সেদিন ওরকমটা না হলে হয়তো আমি অতীতে আসতাম না।
আমি আশা করি সে ভালো আছে এবং সে হয়তো আমাদের ঝগড়ার জন্য নিজেকে দোষারোপ করবে না। তবে আজকের দিনের কথা আমি কখনোই ভুলবো না, কারণ আজকে আমার প্রথম কিসমিস হয়েছে। আজকের জন্য আমাকে একটি নোট তৈরি করতে হবে। 6 ডিসেম্বর 1894। প্রিয় ডায়েরি, আমি এটা কিভাবে শুরু করব জানি না। আমি এই মুহূর্তে একটি আবেগের ঢেউয়ের মধ্যে আছি। আমার মন সত্যিই পরিপূর্ণ, শুধুমাত্র জাংকুকের জন্য, এবং তিনি সবসময় আমার মনে থাকবেন। আমার আজকের অনুভূতি ছিল প্রজাপতির মতো। আমার একদিনে অনেক ধরনের অনুভূতি হয়েছে এবং আজকের মতো কখনোই এতটা খুশি হইনি। হ্যাঁ, আমি ভয়ে আছি, কারণ এই সুখ স্থায়ী হবে না। আমি জানি আমাকে পরবর্তী সময়ের জন্য প্রস্তুত হতে হবে, কারণ আর বেশি দিন নেই। কিন্তু আমি আরও ভয়ে আছি, কারণ আমি তাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। এই অনুভূতি হতে দেওয়া বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু এখন কি ইতিহাস অন্যরকম হয়ে যাবে? তার সাথে প্রেমে পড়া আমার তো পরিকল্পনা ছিল না। আমি আমার ফিলিংস কন্ট্রোল করতে সক্ষম নই। হে পরি, আমি তার দীর্ঘ জীবন কামনা করি। আপনি প্লিজ ইতিহাস পরিবর্তন করে দিন। আমি তাকে হারাতে চাই না। দুঃখিত, ইতি ওয়ায়েন।